অবশেষে কাঠগড়ায় 15 সেনা অফিসার। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অবিশ্বাস্য দৃশ্য, যে দৃশ্য কল্পনা করতেও হয়তো এতদিন শিউরে উঠত বাংলাদেশ। যাদের কাঁধে ছিল দেশের সর্বোচ্চ নিরাপত্তার ভার, সেই সশস্ত্র বাহিনীরই 15 জন উচ্চ পদস্থ কর্মকর্তা আজ মানবতা বিরোধী অপরাধের দায়ে আদালতের কাঠগড়ায়। একটি সবুজ প্রিজন ভ্যানে করে যখন তাদের আনা হচ্ছিল, তখন শুধু আদালত চত্বর নয়, কেঁপে উঠেছিল পুরো দেশের ক্ষমতার কেন্দ্র। কারা এই কর্মকর্তারা? কি এমন ভয়ঙ্কর অভিযোগ তাদের বিরুদ্ধে? কেন সেনাবাহিনীর নিজস্ব হেফাজতে থাকার পরেও তাদের সাধারণ কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত? আর এই নজিরবিহীন ঘটনার পেছনেই বা কিসের ইঙ্গিত? একে একে সেনা কর্মকর্তারা নামছেন শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান থেকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সকাল 8:30 থেকে এই আদেশ দেন। হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং মেজর জেনারেল কবিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গুমের 2 মামলা সহ 3 মামলায় সাবেক 15 সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের উপর হয় শুনানি। বুধবার সকাল 7টার পর বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের সবুজ একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের আনা হয় ট্রাইব্যুনালে। বিএনপিকে বাদ দিয়ে, বিএনপিকে চপেটাঘাত করে নতুন বাংলাদেশের শুভযাত্রা। হ্যাঁ, বিএনপি অবাক, কিন্তু আপনারা জানেন না যে কি ঘটেছে। বিএনপি মাইন্ড ক্যাসিফাই করেছে, বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপি ভবিষ্যতে মুসলিম লীগ জাতীয় পার্টির মতো ছোট্ট বনসাই পার্টিতে পরিণত হবে। জাসদ ন্যাব ভাসানীর মতো দলে পরিণত হবে। বাংলাদেশ পন্থী রাজনীতি বিএনপি করতে পারছে না। বিএনপি দালালির রাজনীতি করছে। এই রাজনীতি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে টিকবে না, এটা অনিবার্য। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরপর 5 জন ডিজির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ডিজিএফআই এমন কোনো অপরাধ নাই হাসিনার আমলে যা করে। এমন একটা প্রতিষ্ঠানের কি আদৌ বাংলাদেশে দরকার আছে? আসলে ডিজিএফআই কাজ কি? এটা কি বাংলাদেশের কোনো উপকারে লাগে? আর ডিজিএফআই ম্যান্ডেট কি? মানে কি কাজ করার জন্য ডিজিএফআই কে তৈরি করা হয়েছে? হাসিনার আমলে তারা যে যা কাজ করছে সেগুলো করার কি ন্যূনতম অধিকার তাদের আছে? কেনই বা ডিজিএফআই তৈরি করা হয়েছে? আইনত দেশের বাইরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক নিরাপত্তা রক্ষা, এটাই ছিল ডিজিএফআই তৈরি করার মূল উদ্দেশ্য। কিন্তু বাস্তবতা হইল ডিজিএফআই সেটা বাদ দিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে রাজনীতি নিয়ে, যেটা তাদের সাংবিধানিক বা নীতিগত ম্যান্ডেটের বাইরে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে কাঠগড়ায় 15 সেনা কর্মকর্তা গুম, খুন, হত্যা ও অপহরণের মামলায় জড়িত 15 সেনা কর্মকর্তা জেলে। ট্রাইব্যুনালে অ্যাডভোকেট তাজুল ইসলামের হুঙ্কার, যে কোনো সময় ফাঁসির নির্দেশ দিবে আদালত। চরম দুশ্চিন্তায় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে ডিজিএফআই থাকছে না। অবশেষে ডিজিএফআই এর বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিল সরকার। কি সেই অ্যাকশন? এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। অপরদিকে বিএনপিকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের শুভযাত্রা। বিএনপি অবাক, বিএনপির নতুন নাটকীয়তা ফাঁস। বিএনপিকে নিয়ে জানা গেল চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশের ইতিহাসে এই প্রথম কর্মরত থাকা অবস্থায় এত সংখ্যক সেনা অফিসারকে সিভিল আদালতে বিচারের মুখোমুখি করা হলো। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে থেকেই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে শীতল মতবিরোধ চলে আসছিল, কিন্তু গতকাল তাদের আদালতে আত্মসমর্পণের মাধ্যমে বিরোধটির একটি সুন্দর সমাধান হলো। আর এর মাধ্যমে প্রমাণিত হলো অপরাধে অভিযুক্ত যত বড় পদেই থাকুক তাকে আইনের মুখোমুখি হতে হবে। গতকাল বাড়তি নিরাপত্তার মধ্যে সকাল 7:15টায় ট্রাইব্যুনালের ফটক দিয়ে ঢুকে বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা সবুজ রঙের শীতাতাপ নিয়ন্ত্রিত একটি গাড়ি। ওই গাড়িতেই ট্রাইব্যুনালে হাজির করা হয় 15 সেনা অফিসারকে। এরপর সকাল 7:30টায় প্রিজন ভ্যান থেকে নামিয়ে একে একে সবাইকে ট্রাইব্যুনালের নিচতলায় অবস্থিত হাজতখানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা। একটু পর সকাল 8:10 সেনা অফিসারদের এজলাস কক্ষে তোলা হয়। এই সময় তারা সবাই ছিলেন
সাধারণ পোশাকে। এর পরপরই মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটরের বক্তব্যের পর 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকাল 8:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই সময় সেনা কর্মকর্তাদের পক্ষে আইনজীবীরা বক্তব্য দিতে চাইলে আদালত যথাযথ প্রক্রিয়া সম্পূর্ণ করে পরবর্তী তারিখে বক্তব্য দেওয়ার কথা বলে। ট্রাইব্যুনাল গুমের অভিযোগে করা 2টি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 20 নভেম্বর ধার্য করে। আর গত বছরের 18 ও 19 জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য 5 নভেম্বর দিন ধার্য করে। কারাগারে পাঠানো সেনা কর্মকর্তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল এম আজাদ, কর্নেল আব্দুল আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। কারাগারে পাঠানো ডিজিএফআই এর সাবেক 3 জন পরিচালক হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকী। ট্রাইব্যুনালের আদেশের পর আসামি 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রিজন ভ্যানে উঠানো হয়। বেলা 10:15টার দিকে ঢাকা সেনানিবাসের সাব জেলের উদ্দেশ্যে প্রিজন ভ্যানটি ছেড়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ঢাকা সেনানিবাসের সাব জেলে তাদের রাখা হবে বলে আইজি প্রিজন ও আসামিদের আইনজীবী সাংবাদিকদের জানান। মানবতা বিরোধী অপরাধের এই 3টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য একটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিক বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন করেন চিফ প্রসিকিউটর। তার আবেদন আমলে নিয়ে গতকাল থেকে আগামী 7 দিনের মধ্যে আসামিদের হাজির হওয়ার জন্য 2টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যাদের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তারা হলেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলাম, ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবিদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমদ ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুকসুরুল হক, র্যাবের সাবেক 3 মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুন আর রশিদ এবং পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম ও সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পরপর 5 জন ডিজির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। ডিজিএফআই এমন কোন অপরাধ নাই হাসিনার আমলে যা করে নাই। এমন একটা প্রতিষ্ঠানের কি আদৌ বাংলাদেশে দরকার আছে? আসলে ডিজিএফআই এর কাজ কি? এটা কি বাংলাদেশের কোনো উপকারে লাগে? আর ডিজিএফআই এর ম্যান্ডেট কি? মানে কি কাজ করার জন্য ডিজিএফআই কে তৈরি করা হয়েছে? হাসিনার আমলে তারা যে যা কাজ করছে সেগুলো করার কি ন্যূনতম অধিকার তাদের আছে? কেনই বা ডিজিএফআই তৈরি করা হয়েছিল? আইনত দেশের বাইরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক নিরাপত্তা রক্ষা, এটাই ছিল ডিজিএফআই তৈরি করার মূল উদ্দেশ্য। কিন্তু বাস্তবতা হইল ডিজিএফআই সেটা বাদ দিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে রাজনীতি নিয়ে, যেটা তাদের সাংবিধানিক বা নীতিগত ম্যান্ডেটের বাইরে। ডিজিএফআই কাগজপত্রে যেটা নির্ধারিত ম্যান্ডেট লেখা আছে তা হইতেছে বিদেশি সামরিক হুমকি শনাক্ত করা, সেনাবাহিনীর নিরাপত্তা মনোবল রক্ষা করা, যুদ্ধকালীন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সামরিক ইউনিটের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা। এটা সামরিক বাহিনীর আওতাধীন হওয়ার জন্য ডিজিএফআই শুধুমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করার কথা। বাংলাদেশের সংবিধান বা কোন জাতীয় আইনেই ডিজিএফআই কে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বা অসামরিক ব্যক্তির উপরে নজরদারি বা তাদেরকে নিয়ন্ত্রণের অধিকার দেয় না। কিন্তু বাস্তবে কি হয়? ডিজিএফআই দেশের ভিতরে কেমনে কাজ করে? 1 নাম্বার, রাজনৈতিক গোয়েন্দা নজরদারি এবং দমন পীড়ন করে। বিরোধী দলের নেতা, সাংবাদিক, ছাত্র সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী সবাইকে ডিজিএফআই ফলো করে। বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড, গুম, নজরদারি, ব্ল্যাকমেইল এগুলো চালায়। অনেকের পিছনে পদ বালক এবং পদ বালিকা লাগে দেয় আর কি। তারা আবার ভিডিও করে, সেটা আবার ছেড়ে দেয়, কল রেকর্ড করে, সেটা ছেড়ে দেয়। তাদের তৈরি বেআইনি প্রাইভেট কারাগার আয়না ঘরে আটকে রাখে, পশুর মতো বিচার বহির্ভূতভাবে হত্যা করে। 2 নাম্বার, মিডিয়া এবং অনলাইনে নিয়ন্ত্রণ করে। ওদের সাইবার মনিটরিং সেল আছে যেটা আসলে ডিজিটাল নজরদারি চালায়। কারা কি পোস্ট করতেছে সেটা ট্র্যাক করে, সেখানে আবার বট লাগায় কমেন্ট করার জন্য। এর জন্য একটা ইনস্টিটিউটকে রিক্রুটও করছিল।
সাংবাদিকদের ফোনে স্পাইওয়্যার এবং ক্লোনিং করে নজরদারি চালায়, আইডি হ্যাক করে ফেসবুকের। 3 নাম্বার, নির্বাচন এবং প্রশাসনের প্রভাব ফেলে, নির্বাচন কমিশনের উপরে অপ্রত্যক্ষ চাপ দেয়, বিরোধীদের প্রার্থীরা বাতিলের সুপারিশ করে। এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেন নির্বাচনের ডিজিএফআই রিপোর্টের উপরে ভিত্তি করে করা হয়। প্রধান বিচারপতিকে অবসর যেতে বাধ্য করছিল, তার পরিবারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে অপহরণ কইরা অনিরুদ্ধ রায়। তারপরে প্রধান বিচারপতি দেশ ছাড়ার পর অস্ট্রেলিয়াতে এক ডিজিএফআই কর্নেল, তার নাম হচ্ছে নাজিবুদ্দৌলা, তো সে যাইয়া বলে আপনি রিজাইন করলে অনিরুদ্ধ রায়কে ছেড়ে দেওয়া হবে। আল জাজিরার নিউজ আসছিল, এই যে দেখেন। সিনহা সাহেব তাই করে। সেই নাজিমুদ্দৌলা সাহেব এখন আর্মিতে প্রমোশন পেয়েছে, মেজর জেনারেল হয়েছে, মাশাআল্লাহ, এখনো কাজ করতেছে। টেকনাফের আকরামকে ডেকে নিয়ে গেছিল ডিজিএফআই। ডিজিএফআই আবার কিছু রাজনৈতিক খুনাখুনি করে, যেন সেইগুলোকে পলিটিক্যাল কাজে লাগানো যায়। যেমন থাবা বাবা বা অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড, ধারাবাহিক ব্লগার হত্যাকাণ্ড, অনেক ব্লগারকে কুপায় কুপায় মারা হইলো। অনেক বিশ্লেষক কিন্তু মনে করে, এখনো মনে করে এই সমস্ত ডিজিএফআই করছে। বাংলাদেশে বর্তমানে কাজ করতেছে কয়েকটা গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, এসবি, এসএসএফ, সিআইডি, র্যাবের গোয়েন্দা শাখা, আর একটা তো অর্থ ইয়ের জন্য এনবিআর এর একটা গোয়েন্দা ইউনিট আছে। এর মধ্যে এনএসআই, ডিজিএফআই, এসএসএফ এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, এবং এর মধ্যে অনেকগুলো সংস্থার সৃষ্টি আইনগত ভিত্তি ছাড়া, এবং বাজেট অনুমোদন হয় গোপনে, সংসদের আলোচনার বাইরে থাকে, এরা কারো নজরদারির বাইরে থাকে। প্রাইম মিনিস্টার এটারে, মানে হাসিনা এটারে প্রাইভেট বাহিনী হিসাবে ব্যবহার করছে। কিছু সংস্থাকে তো এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে যাতে তারা কারো বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, এমনকি হত্যাও করতে পারে, যেমন এসএসএফ। গোয়েন্দা সংস্থাগুলোর উপরে কার্যকর সংসদীয় এবং বিচারিক কোনো নিয়ন্ত্রণ নাই, সবকিছুর উপরে নিয়ন্ত্রণ আছে, ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থাগুলোর উপরে নাই। বাংলাদেশের সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের 38টা স্থায়ী কমিটি আছে, গোয়েন্দা সংস্থার কার্যক্রম নজরদারির জন্য কোনো আলাদা কমিটি নাই। কি তামসা, কি মজা! মানে আমি কাজ করে যাবো, আমার কোনো বস নাই, এর চেয়ে বড় মজার চাকরি আছে। আমার একটা ডিজিএফআই এর চাকরি দেন, আমি চাকরি করি, প্যারিস থেকে যাই চাকরি করি আপনাদের। এই যে এসএসএফ, যেটা এটা ভিআইপি নিরাপত্তার জন্য নিয়োজিত একটা বাহিনী, এটা পরিচালিত হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স 1986 অধীনে এরশাদ করে গেছিল। এই অধ্যাদেশে এসএসএফ কেমন ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা, এমনকি হত্যা করা বৈধ হয় যদি বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তি ভিআইপি নিরাপত্তার জন্য হুমকি। চিন্তা করেন, লাইসেন্স টু কি, মানে প্রত্যেককে জেমস বন্ড বানায় দিচ্ছে এটা। বিএনপিকে বাদ দিয়ে, বিএনপিকে চপেটাঘাত করে নতুন বাংলাদেশের শুভযাত্রা। হ্যাঁ, বিএনপি অবাক, কিন্তু আপনারা জানেন না যে কি ঘটেছে। বিএনপি মাইন্ডকে চিপায় পড়েছে, বিএনপি ধ্বংসে হয়ে গেছে। বিএনপি ভবিষ্যতে মুসলিম লীগ, জাতীয় পার্টির মতো ছোট্ট বনসাই পার্টিতে পরিণত হবে, জাসদ, ন্যাপ ভাসানীর মতো দলে পরিণত হবে। বাংলাদেশ পন্থী রাজনীতি বিএনপি করতে পারছে না। বিএনপি দালালির রাজনীতি করছে। এই রাজনীতি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে টিকবে না, এটা অনিবার্য। হ্যাঁ, বিএনপির ধমক উপেক্ষা করে বাংলাদেশের যাত্রা কি সেটা, এবং এই প্রেক্ষিতে বিএনপি নতুন নাটক করা শুরু করেছে। সে নাটক ফাঁস করে দিব আজকে। কি প্রথম হচ্ছে, এই যে গুম খুনে অভিযুক্ত সার্ভিং সেনা অফিসারদের বিচার শুরু হয়েছে, ফরমালি তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে। এর মানে খুব দ্রুত গতিতে শুনানি হবে, চার্জ গঠন তো হয়েছে। এরপরে শুনবেন যে তাদের ফাঁসির রায়। শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আর 5 স্টার সাব জেলে কতদিন থাকবেন? বেশি দিন না, আপনাদের দিন ফুরিয়ে আসছে। কন্ডেম সেলে থাকা লাগবে, তারপরে শীততাপ নিয়ন্ত্রিত ফাঁসির রশি ঝুলবে। কারণ গুমের চাইতে বড় কোনো অপরাধ পৃথিবীতে নাই, খুনের চাইতে বড় অপরাধ গুম। এই নৃশংস 21শ শতাব্দীর সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল এরা। কিন্তু সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল নানান ভাবে এটা ঠেকাতে চেয়েছেন। সালাউদ্দিন আহমেদ ইউনূসকে চোখ গরম দিয়ে কথা বলেছিলেন, এই বিচার কইরেন না ভাই, বিপদে পড়বেন। এবং কিছুদিন আগে প্রকাশ্যে দালালি করেছিলেন সালাউদ্দিন আহমেদ যে প্রতিরক্ষা বাহিনীর সাথে প্রফেসর ইউনূসের একটা ভারসাম্য দরকার, এমন কাজ আমরা করতে যাব না যেটা করলে ঝামেলা হতে পারে। এর মানে এই বিচার করলে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে, সেনাবাহিনী বিতর্কিত হতে পারে। নিজে গুমের শিকার হয়েছে, গুমের বিচার চায় না। কত বড় মুনাফিক এই সালাউদ্দিন, কত বড় ধান্দাবাজ আপনি চিন্তা করেছেন? আসলে কি সে গুমের শিকার হয়েছে কিনা, পিনাকি ভট্টাচার্যদের মতো সেই প্রশ্ন তুলতেই হয়। একদম প্রকাশ্যে এবং পর্দার অন্তরালে খবর আমরা জানি। অনেকবার ধমক দিয়েছে, চোখ রাঙানি দেখিয়েছিল ইউনূসকে, এই বিচার কইরেন না, ঝামেলায় পড়বেন, সবকিছু তছনছ হয়ে যাবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। অনেক ভয় দেখিয়েছিলেন। কিন্তু সালাউদ্দিন আহমেদের চোখ রাঙানি এবং সেনাপ্রধান কিছুদিন আগে ক্যান্টনমেন্টে মির্জা ফখরুলকে ডেকে নিয়ে গিয়েছিলেন, মির্জা ফখরুলের সাথে মিটিং করেছিলেন যে বিএনপির মাধ্যমে প্রফেসর ইউনূসকে চাপ দিয়ে এই বিচার বন্ধ করা যায় কিনা। কিন্তু না, সেটা সম্ভব হয়নি। বিএনপি চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাহলে কি দাঁড়ালো?
এখানে কি জামাত দুধের ধোয়া? জামাতও দুধের ধোয়া না। এই জায়গায় জামাতেরও সমালোচনা। বিশেষ করে জামাত আবার বিএনপির মতো এত ইউনুসকে হুমকি টমকি দিতে যায় নাই। এই যে প্রতিরক্ষা বাহিনীর সাথে বাহিনীগুলোর সাথে, প্রতিরক্ষা বাহিনীগুলো হয় না, প্রতিরক্ষা বাহিনী ডিফেন্স বললে সেনা নৌ বিমান তিনটেই যায়, এটা ওভার সালাউদ্দিন সাহেব জানেন না, হোয়াট এভার। তো এইখানে তার সাথে ভারসাম্য দরকার, এইসব বয়ান মনে নাই, আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছিলাম। তো এইসব ভারসাম্য তো ইউনুস গুনলেন না। এখন তাজুল ইসলাম একা কি বিচার করেছেন? না, তাজুল ইসলামের দৃঢ়তা অবশ্যই প্রশংসাযোগ্য। তাজুল ইসলাম দ্য হিরো, তাজুল ইসলাম দ্য গ্রেট, তাজুল ইসলাম ইতিহাসে অমর হয়ে থাকবেন তার এই সাহসিকতার জন্য। এবং এখানে অন্য কেউ হলে এই বিচার হতো বলে মনে করি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে অ্যাডভোকেট তাজুল ইসলামকে এইখানে ফিট করেছেন। জামাতের কেউ হলে, শিশির মনিরা হলে এই বিচার হতো না, আমিরে জামাত বিচার বন্ধ করে দিতেন। এটা আমার বিশ্লেষণ। জামাতের অনেকে মন খারাপ করতে পারেন, যে সমালোচনা করেন, হ্যাঁ এটাই ঘটতো, এটা জামাতের একটা দুর্বলতা। এবং এই দুর্বলতা ওভারকাম করতে না পারলে সামনে বিপদ আছে। কি বিপদ? এই আপনার ক্ষমতা আসবেন জনগণের ভোটে, সেনাবাহিনী আপনাকে খেয়ে দিবে, আপনি সেনাবাহিনীর প্রতি সাবমিসিভ হবেন পাকিস্তানের মতো। জনগণের ভোটে ক্ষমতা আসলেও আর্মির কনসেন্টের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারেন না। তো এই জন্য রাজনীতিবিদদের মেরুদণ্ড থাকলে আর্মি দেশ রক্ষার কাজ করবে, রাজনীতিতে তার কোনো কাজ নাই। এই জন্য জামাতের সমালোচনা করছে। তো দর্শক, কিন্তু বিচার হচ্ছে। সালাউদ্দিন ফখরুল্লাহ বিচার থামাতে পারেননি, কোনো চেষ্টায় কাজ হয়নি। বিচার শুরু, এবং খুব দ্রুত ফাঁসির খবর শুনবেন, খুব দ্রুত, কারণ এগুলোতে বেশি সময় লাগে না। আগামী নির্বাচনের আগেই শুনবেন। এবং জনমত যেহেতু আছে, পুরো জাতির দৃষ্টি এখন এই বিচারের দিকে। তো দর্শক, এই জায়গায় বিএনপি তো ব্যর্থ। বিএনপিকে বাদ দিয়েই গুম খুনের বিচারের এক নতুন বাংলাদেশের শুভ সূচনা 22 অক্টোবর থেকে। বিএনপিকে উপেক্ষা করে, ব্যর্থ করে, বিএনপির গালে চপেটাঘাত করে, এবং এই শুভ সূচনা প্রমাণ করে বাংলাদেশে ক্ষমতায় অনেকে আসবে। হয় বিএনপি আসবে, নইলে জামাত আসবে, নইলে ঘুরে ফিরে অন্য কেউ আসবে। কিন্তু গুম খুন বাংলাদেশে আর আসবে না, এটা কেউ করে পার পাবে না। এবং এই বাহিনী ভাড়াটিয়ে খেটে গুম খুন করবে, এই সাহস আর কেউ করবে না। সেনাবাহিনীর কেউ আর এটা করতে যাবে না। অনেক অফিসাররা বলে যে ভাই আমরা ভালো, ভাই এই কাজ আর কেউ করবে না মনে হয়। এই বিচার যতটুকু আসছে তাতেই শিক্ষা হয়ে গেছে, আর ফাঁসি হলে বাকিটা হবে। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? বিচারের রায় যাই হোক, এরা যে গুম খুন করেছে এটা বাংলাদেশের জনগণের কাছে এস্টাবলিশড হয়েছে, পারসেপশন ক্রিয়েট হয়েছে যে না, এরাই অপরাধী, এরাই গুম খুন করেছে। এই ডিজিএফ এর সাবেক মহাপরিচালকরা এরাই হচ্ছে মূল কালপ্রিট, এক্সিকিউটর। এই জায়গায় জনগণ যেহেতু তাদেরকে অপরাধী হিসেবে ধরে ফেলেছে, অতএব যে কোনো কারণে এই ট্রাইব্যুনাল যদি নাও থাকে, বিচারে ফাঁকফোকর থেকে বের হয়ে যেতে পারে, জনগণের কাছে তারা ভিলেন। এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। যেমন জামাত নেতাদের ফাঁসি দিয়েছে, কিন্তু জনগণ কিছুতেই তাদেরকে অপরাধী মনে করে নাই, যার ফলে এখন জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। এরকম যে এখানে যদি এদের ফাঁসি নাও হয়, জনগণ এদেরকে অপরাধী মনে করেছে, কেউ এদের পক্ষে নাই। কোনো মানুষ দেখাতে পারবেন না যে এদেরকে নির্দোষ মনে করে। বরং যারা বিচার থেকে বাঁচাতে চায় বিএনপি, তারাও এদেরকে দোষী মনে করেই বিচার থেকে বাঁচাতে চায়। এটা ওই পর্দার অন্তরালের বিএনপির স্বার্থের রাজনীতি। এখন যেহেতু বিএনপি চপেটাঘাত খেয়েছে ইউনুস থেকে, যে বিএনপির ধমক এগুলো বাংলাদেশে চলে না, বিএনপির চোখ রাঙানি বাংলাদেশে চলে না, এখন কি করা যায়? আর এদিকে বিএনপির জনপ্রিয়তা নাই, ভোট নাই। এখন বিএনপি নতুন সুর ধরেছে, এবং এটা নিয়েও নাটক স্পষ্ট করেনি, ভেগ কনসেপ্ট, অ্যাম্বিগিউটি। কি বিএনপির মির্জা ফখরুল বলছেন যে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের মতো রোল প্লে করতে হবে। আবার আমির খুসরো এখন বলছেন তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। আবার আসিফ নজরুল আবার ব্যাখ্যা করে দিচ্ছেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে। আচ্ছা, তাহলে তত্ত্বাবধায়ক সরকার এটা একটা লিগ্যাল টার্ম, এখন এটা সাংবিধানিক একটা শব্দ এক সময় ছিল এবং সামনে আসতে যাচ্ছে। আপনি তত্ত্বাবধায়ক সরকার এই শব্দটা ব্যবহার করেছেন কেন? আর তত্ত্বাবধায়ক সরকারের রোল, মুড আর ইউনুস সরকারের রোল বা মুডের মধ্যে পার্থক্যটা কি? আপনি নাটক মারান। আপনি আসলে এই ইউনুস সরকারকে চান না। কেন চান না? সেনাবাহিনীও এখন চায় না। কেন চায় না? এই যে বিচার টিচার ঘটিয়ে দিয়েছে, এখন চাই আমরা তত্ত্বাবধায়ক সরকার। এটা হচ্ছে উত্তরপাড়ার এবং সাউথ ব্লকের প্রেসক্রিপশন। আর ওই অনুযায়ী এখন এই তত্ত্বাবধায়ক সরকার অমুক তমুক ধানাই ফানাই করে নাটকীয়তার মধ্য দিয়ে, একটা এমবিগিউটির মধ্য দিয়ে বিএনপি বলছে যে না, তত্ত্বাবধায়ক সরকার চাই, কিন্তু ওটা এই সরকার মুড হলেই হলো, ভার্সন হলেই হলো। অথচ এই সরকার তত্ত্বাবধায়ক মুডে আছে। এই সরকারকে দলীয় কোনো, আপনি এটা বলছেন কেন? এর মানে বিএনপি নাটক করছে, চারদিকে চাপ খেয়ে নাটক করছে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনের শুনানি চলছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে তৃতীয় দিনের চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে বুধবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও 14তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী। এদিন শুনানিকালে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলে সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা এমন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে তাহলে অন্তর্বর্তী সরকার সে সংজ্ঞায় আসবে কিনা, আসন্ন নির্বাচনকে ঘিরে এসব বিষয় রায়ে পরিষ্কার করতে হবে বলে আপিল বিভাগকে জানান রিটকারী আইনজীবী। গত মঙ্গলবার একই বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে প্রথম দিনের মতো চূড়ান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন সকালে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া। এরপর বিএনপি জামায়াতের আইনজীবী ও রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে গত 27 আগস্ট আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর আপিল করেন। 1996 সালে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 আইনজীবী হাইকোর্টে রিট করেন। পরবর্তী সময় 2004 সালের 4 আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়।